নির্বাচনের আগে বড় প্রশ্ন, ওয়াকার কি সত্যি একটি নির্দিষ্ট শক্তির আধিপত্য স্থায়ী করার নীরব হাতিয়ার, নাকি এটি আরও গভীর কোনো রাজনৈতিক কৌশলের অংশ? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শক শ্রোতা, আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, বিষয়গুলো পাচ্ছি যদি আপনারা অনুধাবন করেন, দেন প্রবাবলি ইউ গাইজ এন্ড মি উই ক্যান বি অন দ্য সেম পেজ। আদারওয়াইজ আমি কোথায় বলে যাব এবং আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করব, দেশবাসী শুনবে, এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বের করবে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কত সময় থেকে শুনেছেন 10 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা গরুর চোনা ফেলেন, গরুর মুত ফেলেন, দুধ নষ্ট হয়ে যায়। এটা ছোট সময় থেকে শুনেছেন, এটা নতুন কিছু না। এখন ধরেন বাংলাদেশের 20 কোটি মানুষ দুধের মধ্যে গোসল করছে, কিন্তু ওখানে 1 ফোঁটা মুত পড়ে গেছে। ওই 1 ফোঁটা মুতটা কে? 1 ফোঁটা মুত হলো বর্তমান সেনাবাহিনীর প্রধান মীর জাফর ওয়াকার। এখন আপনারা অনেক আগে থেকে জানেন যে কুত্তার বাচ্চাকে আমি পছন্দ করি না। পছন্দ না করার স্পেসিফিক আমার রিজন আছে, আমার কারণ আছে, আমার বিভিন্ন ব্যাখ্যা আমি আপনাদের কাছে দাঁড় করাতে পারি। এর দোষ এটা না যে সে হাসিনা মাগির বইনের জামাই, এর দোষ এটা না। তাহলে দোষ কোনটা? কয়েকটা কারণ। প্রথম কথা, একজন সেনাপ্রধান হতে গেলে শারীরিকভাবে মানসিকভাবে একটা লোককে যোগ্য হতে হয়। সেনাপ্রধান হতে গেলে আপনি শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দূরদর্শিতার দিক থেকে সুপিরিয়র হতে হয় এবং তার ব্যাকগ্রাউন্ডে যেন কোনো প্রকার এসিড না থাকে, দেশদ্রোহিতা না থাকে, দূরদৃষ্টি না থাকে। অনেকে আপনারা বলবেন জেনারেল ওয়াকারের এগুলো কি নাই? এগুলো নিয়ে আপনাদের সাথে একাধিকবার আমি কথা বলেছি, বহু আলাপ আলোচনা আপনাদের সাথে আমি করেছি, কিন্তু এই মাদককে নিয়ে কেউ কথা বলতেও ভয় পায়। মনে হচ্ছে পেশাব করতে গেলে শিখাই দেবে। এবং এই মীর জাফরের অনলাইনেও আবার 2 জন মিনিমি আছে, কার্তিক, এরাও আবার তাকে গ্লোরিফাই করবে। তখন আসি আমার প্রথম কথা। আমি বলছি সেনাপ্রধান হতে গেলে একজন মানুষকে, ফিজিক্যালি একজন মানুষকে শারীরিক এবং মানসিক ভাবে যোগ্য হতে হবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন কিনা জানি না, এই মীর জাফরের ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং পিসমেকার বসানো আছে। এই কুত্তার বাচ্চা রাত্রে বউয়ের সাথে শুইতে গেলে ডাক্তারের ইনস্ট্রাকশন আছে, বলার পর খুব এক্সাইটেড হয়ে বউর উপরে লাভ দিও না, তুমি মরে যাবা। একটা লোককে বলা আছে তুমি সেক্স করতে যাইও না বউয়ের লগে, মরে যাওয়ার সম্ভাবনা আছে, পিসমেকার টাকার এগুলো সব স্পচবা পড়লে তুমি মারা যাবা। এই যদি হয় একটা লোকের শারীরিক ফিটনেস, ওই লোকটা আর্মি থেকে রিটায়ার্ড করার কথা। মানসিকভাবে ভারসাম্যহীন, এ কথাটা কেন বলি? প্রতিনিয়ত সে চুরি করেছে। এখন এই চুরিটাকে রাগঢাক করার জন্য একটা ইন্টারপ্রিটেশন তৈরি করতে হয়। সেক্ষেত্রেও সে একটা বকরা, একটা চৌধু, একটা গান্ডু। মিডিয়া পিলখানা হত্যাকাণ্ডের সাথে এই লোকটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তার কথাবার্তার নমুনা আপনারা যদি দেখেন যে আমি জোর করে এটাকে ধামাচাপা দেব। জাস্ট এক বক্তব্য আপনাদেরকে শোনাবো, একটু কথা শুনেন। আজকে একটা বেদনা বিধুর দিবস,
2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের দর্শক শ্রোতা, আপনারা খেয়াল করে যদি দেখেন ওর বডি ল্যাঙ্গুয়েজ, ও বলে আমি একজন প্রত্যক্ষদর্শী। দেয়ালে যত ছবি দেখেছেন, দেয়ালে যত ছবি দেখেছে, এর প্রত্যক্ষদর্শী সে প্রত্যক্ষদর্শী। তাকে আপনি খেয়াল করে দেখেছেন লেখা বক্তব্যকে পড়তে গিয়ে মিথ্যে চোখে মুখে উঠে। এটা সে বলতে পারে নাই। ওই হত্যার সাথে আমি নিজ চরিত্রে 17 বেঙ্গল নিয়ে আমি ওখানে মির্জাফরের ভূমিকায় দাঁড়িয়েছিলাম, এবং খুনিরা যখন খুন সম্পূর্ণ করেছে আমি তাদেরকে পার করে দেওয়ার ব্যবস্থা করেছি। দেখুন, এই লোক সেনাপ্রধান। আমি কেন রাগ, আমি এই কথাটা বলছি। কুত্তা বাচ্চা কেন গরুর চোনা, 40 মন দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনায় কুত্তা বাচ্চা কেন, ওই মাদার বোর্ড কেন, আমি এই কথাটা বলছি। প্রথমত ফিজিক্যালি আনফিট। আর পিসমেকার বসানো, ওপেন হার্ট সার্জারি হয়েছে, রাত্রে ঘুমাইতে গেলে তার উপরে ডাক্তারের ইনস্ট্রাকশন, কুত্তার বাচ্চা তুমি সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিস করতে যাও না, তুমি এখন মদনে। আমি ওই কথা বলছি। এটা গেল তার শারীরিক ফিটনেস। মানসিক ফিটনেস, সে বিকারগ্রস্ত। সে কথাবার্তা বলতে গেলে বানের কথার সাথে বায়ের কথার কোনো সামঞ্জস্য নাই, কথাবার্তা এভাবে বলে। কিন্তু একটা কথা, তাকে লিখিত দিলে তাকে 25 বার রিপিটেশন করাইতে হয় যে সৌয়ারপথ তুমি কথা কইতে গেলে কাগজের দিকে তাকাবা, কারণ মিথ্যে কথা। সাবজেক্ট আন্তরিক কোনো কনভারসেশন না। দেখুন, আমি তো কোনো কাগজ নিয়ে আপনাদের সামনে বসি, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার কিন্তু কোথাও কোনো কিছু লেখা নাই, আমি আপনাদের চোখের দিকে তাকায় কথা বলতেছি। কারণ কি জানেন, আন্তরিক ভাবে আমার ভিতরে আন্তরিকতা কাজ করে, সততা কাজ করে, কোনো মিথ্যাচারিতা বাস্তবে নয়, এগুলো আমার মধ্যে কাজ করে না। ওখানে বলছে গত 16 বছরের বিচার, অর্থাৎ বলতে চাচ্ছে ওর আত্মীয় ভারতীয় চুতমারানি হাসিনা মাগি সে নাকি বিচার করে গেছে। এ ধরনের একটা লোক, ওই যে আমি বলছি, আমার ভিতরে প্রতিহিংসা কাজ করে না, কিন্তু আমার ভিতরে কষ্ট কাজ করে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, নীতির দিক থেকে, ইন্টিগ্রিটির দিক থেকে। এই লোক সেনাপ্রধান হওয়া তো দূরের কথা, ক্যাপ্টেন থেকে মেজর এক্সামই পাস না করা এই সময়ের বাচ্চা সেনাপ্রধান হওয়ার কোনো যোগ্যতা নেই। অথচ হাসিনা মাগি এই চাঙ্কির পুতেরে ওইখানে ঢুকাইছে একটা কারণে, আমার একটা 5 বলদ দরকার, এই বলদ আমাকে পার করে নেবে। আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউনের ঘরেই মুসারা লালিত হয়।
ফেরাউনের ঘরে মুসারা লালিত পালিত হয়। আল্লাহ ওকে সিনামাগিকে ওয়াকারকে সেনাপ্রধান থাকা অবস্থায় জনগণ তাকে লাইট চাইয়ে বাইর করবে, এটা আল্লাহ লেখা রাখছে। কেউ বলে এনসিপির নেতারা বাইর করছে, কেউ বলে কি যেন জনগণ আন্দোলন করে বাইর করছে। কি জন্য বাইর করছে এটা এই মুহূর্তে বলা তার অপেক্ষা রাখেন, যা বলার আমি বলেছি বহুবার। এখন ওয়াকার এখানে এসে পরিষ্কার হচ্ছে ওয়াকার শুধু একটি নাম নয়, এটি ধীরে ধীরে এমন এক প্রক্রিয়ায় রূপ নিচ্ছে যাকে অনেকেই নিয়মিতকালীন ক্যান্সারের সাথে তুলনা করছেন। কিন্তু এই ক্যান্সারের শিকড় কোথায়? আমলাতন্ত্রকে, পুরো সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তাদেরকে সে ম্যানিপুলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে বসিয়ে পিছন থেকে সে একটা সরকার চালিয়েছে। এটাকে বলে ডুয়েল গভর্নমেন্ট ইন ওয়ান কান্ট্রি। রাজনৈতিক দর্শনে পৃথিবীর কোথাও লেখা নাই দেয়ার ইজ এ ডুয়েল গভর্নমেন্ট উইদিন ওয়ান কান্ট্রি। অথচ গত 18 মাস ধরে এই কাজটা চলে আসছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে ফালায় কেন রাখছে জানেন? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা যেটা এবং তার ইনফ্লুয়েন্স যেটা বিশ্বব্যাপী, এটাকে ওয়াকার ওভারকাম করতে পারে নাই। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, ইন্ডিয়া এবং ওয়াকার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বের করে আনতে পারে নাই। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই ব্যর্থতাকে কাটানোর জন্য 20 কোটি মানুষের ভাগ্যকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নির্বাচনের ব্যবস্থা করেছে, এবং উনি কোনো অবস্থাতে নির্বাচন থেকে পিছাবেন না। কারণ উনি সব লেজে গুবরে ফেলেছেন। লেজে গুবরে কথাটা কখন হয় জানেন? ওই গু মুখ আর সাফ করা ওনার দ্বারা সম্ভব না, উনি এমন ভাবে লেজে গুবরে করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার প্রিয় মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক সম্মান আমি করি। ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্যতা ভিত্তিক বিচারে, দর্শনের ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, সততার ক্ষেত্রে আমার আদর্শ। Managerial skill to run a country, Dr. Mohammad Yunus is 00। রাজনৈতিক ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তুই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইমিডিয়েট করতে চাই, হিজ ডাবল অথবা 000। ব্যর্থতাও না। ওনার রাষ্ট্র পরিচালনায় উনি বলেছেন যে ভাই আমি সরকার পরিচালনা আমি করি ভাই। ওনাকে এখন এই কথার জন্য আমি ওনাকে দোষও দিতে পারি না, একটা কথা আছে না, বলতেও পারি না, বমি করে ছাড়িয়েও দিতে পারি না। এই কথা তো সত্য যে ওনার চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে বাংলাদেশে নাই। এই কথাও তো সত্য ওনার চেয়ে বিশ্বব্যাপী দেখেন যোগ্য আর দ্বিতীয়টা বাংলাদেশে নাই। এই দুইটাই তো সত্য। মনে সৎ এবং ভালো মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমার গাব গাছ দরকার নাই, তার কলা গাছ দরকার নাই, কিন্তু সৎ মানুষের দরকার আছে, যোগ্য মানুষের দরকার আছে। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার চেয়ে আগে সমর্থন কেউ করে নাই, আমি তাকে সমর্থন করেছি। স্টেট ডিপার্টমেন্টে আমি তার সমর্থন দিয়ে বহু জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কানেকশন কি আমার আছে? ধারে কাছেও নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই রিচ, ধারে কাছেও কি আমার অবস্থান আছে? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যোগ্যতায় সে ওখানে গিয়েছে। এখন মজা এবং বিরক্তিকতা এবং দুর্ভাগ্য জেনারেল ওয়াকারের মতো মিক্স ফরেস্ট উনি ফেল করেছে। ওনার শুধু উনি প্রধান উপদেষ্টা, কিন্তু বাংলাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ আনকি ছেলে ওয়াকারের হাত। আপনারা আমাকে অনেকে বলেন না যে জেগো ভাই আপনি ওয়াকারকে খানকির ছেলে কি করে বলেন? তাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলেন,
রাজাকার, আল বদর, আল শামস তারা নাকি বাংলাদেশের মহিলাদের নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিছে, বলেন না? পাকিস্তানি আমলে খেতাব দিত না বাংলাদেশিদের? কত খেতাব টেতাব দিত, বীর বাহাদুর, বাল বাহাদুর, কত বাহাদুর টাহাদুর খেতাব টেতাব দিত পাকিস্তানিরা। কেন দিত জানেন? যারা তাদের তাবেদারি করবে, যারা ক্ষমতাসীনদের তাবেদারি করবে তাদেরকে। অথচ বাংলাদেশ রক্ষী বাহিনী, জেআরবি, বিএলএফ, ওই যে মুজিব বাহিনী, মুজিব শেখের, এরা কি কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল? যেমন ওই যে কিশোরগঞ্জের ফজলুর রহমান, একটি মুক্তিযোদ্ধা ছিল? মুজিব বাহিনীর কাজ ছিল ভারতীয় কুত্তার বাচ্চা সেনাবাহিনীকে মাগি সাপ্লাই দেওয়া, জিনিসপত্র চুরি ডাকাতি করছে এগুলারে আগাইয়া দেওয়া। তাইলে আপনারা রাজাকার আর আলবদর আখ্যা দেওয়ার সময় শুধু পাকিস্তানিদের সাপোর্ট যারা করছে তাদেরকে রাজাকার আলবদর দিবেন, আর মুজিব বাহিনীর যারা ভারতীয় জেনারেল আর ভারতীয় মেজর আর ব্রিগেডিয়ারদের মাগি সাপ্লাই দিছে, জিনিসপত্র চুরিতে সহযোগিতা করছে, তাদের নাম কি দিবেন? তাদের কোনো নাম নাই কেন? তাদেরও তো একটা নাম হওয়া উচিত। এই কথাটা কেন আসছে? ওয়াকারের বাপ মা খান বাহাদুর পাইছে কাদের কাছ থেকে জানেন? ব্রিটিশদের কাছ থেকে। কারণ তাদেরকে মাগি সাপ্লাই দিছে, মুরগি সাপ্লাই দিছে। মাগি আর মুরগি সাপ্লাই দিয়ে যারা দেশদ্রোহিতা করছে তাদেরকেই খান বাহাদুর খেতাব দেওয়া হয়েছে। এই জন্য ওয়াকারকে আমি বলি খানকির পুত। আপনারা তারা রাজাকার বলেন আর সৌয়ার পুত বলেন, আর আমি বলি খানকির পুত। খান বাহাদুরের অর্থই হইতেছে মাদারচোদ রাজাকার, দেশদ্রোহী, এবং শক্তির সাথে পা চাপতে গিয়ে নিজের বউ বান্দা দিছে, দাদি বান্দা দিছে, পুত্র বান্দা দিছে, বান্দা দিছে মাদারচোদ। অর্থাৎ এই মাদারচোদরা সেই দালাল হইয়া, এই জন্য তারে আমি খানকির পুত বলি। এখন ওয়াকার প্রথমে আসি, সে শারীরিক ভাবে যোগ্য না, মানসিক ভাবেও যোগ্য না, পেশাগত ভাবে তার যোগ্যতার কথা আপনারা কি জানেন? সে ক্যাপ্টেন থেকে মেজর প্রমোশন এক্সামে ওইখানেই সে 2টা পরীক্ষা দিতে হয়েছে পাশ করতে, আপনারা জানেন? এই মাদারচোদ ওই যে কলেজে পড়ছে, লন্ডনে কিংস কলেজে লেখাপড়া করতে গেছে, আপনি কি জানেন ওখানে সে অ্যাডমিশন টেস্টে ফেল করছে? আপনারা কি জানেন? কেউ খোঁজ খবর নিছেন? স্টুডেন্ট শুধু ওই যে মোস্তাফিজের জামাই, ওই যে হাসিনা শেখের ফুফা তার জামাই, ওই বালের রেফারেন্স দিয়া এই খানকির পুত্রে পরিবারতান্ত্রিক রাজনৈতিক আদলে তাকে, যে মেজর মীর জাফরের ভূমিকা পালন করে 2009 সালে, 2009 সাল থেকে 2021 সাল 22 সালের মধ্যে তারা লেফটেন্যান্ট জেনারেল বানাই ফেলাইছে। আপনারা বুঝেন? আপনাদেরকে আমি কথায় কথায় কখনো কখনো বলি, দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিসকে সুন্দরভাবে, এই জিনিসগুলোকে, এই দুর্নীতিগুলোকে, এই পরিতন্ত্রের এই আমি যখন ব্যাখ্যা করতে চাই, এই ক্রিকেট বলারদের জন্য আমার কোনো ভালো শব্দ আমার মুখে আসে না, আমার মুখে আসে না। 2009 সালে যে খানকির পুত মেজর থাকাকালীন মীর জাফর ছিল, তাকে 1 বছরের ব্যবধানে ব্রিগেডিয়ার বানিয়ে 46 এর ব্রিগেড কমান্ডার বানানো হয়। আপনারা চিন্তা করতে পারেন? আপনারা চিন্তা করতে পারেন জেনারেল হাকিমকে রিপ্লেস করা হইলো এই খানকির পোলারে দিয়া। আজকের এই খানকির পোলা ভারতের মোদির সাথে কথা বলে, জয়শঙ্করের সাথে কথা বলে, রাজনাথ সিং এর সাথে কথা বলে, অথচ এরা কিন্তু ডক্টর ইউনূস আর খলিলের ধারে কাছেও যায় না। হ্যাঁ, এটা সত্যি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিল তারা কমিউনিকেট করে ইউরোপ এবং আমেরিকার সাথে, হয় না। এখন আমরা হইছি ভারতের পেটে, সেখানে বৈশা এই মাদারবো সেনাপ্রধানের চেয়ারে বৈশা সে যদি রাজনাথ সিং এর সাথে কথা কয়, জয়শঙ্করের সাথে কথা কয়, অজিত দোভালের সাথে কথা কয়, মোদির সাথে কথা কয়, তাহলে হি ইজ পাওয়ারফুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা জীবনের ব্যর্থতা, আমি ওনার নোবেল পুরস্কারের জন্য ওনাকে 25 বার স্যালুট দেই, ওনার যোগ্যতাকে আমি 25 স্যালুট দেই, উনি
ডক্টর মোহাম্মদ ইউনূস miserably to manage ওয়াকার? আঞ্চলিক অধিদপ্তরের রাজনীতিকে কারা লাভবান হচ্ছে আর কারা নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? প্রশ্ন হলো, এই বাস্তবতায় কি ইচ্ছাকৃতভাবে লড়াই করা হচ্ছে? বাংলাদেশে কোনোদিন যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইভালুয়েট করা হয়, সেক্ষেত্রে একটা কথা বলা হবে, ওনার নোবেলের সফলতা, ওনার গ্রামীণ ব্যাংকের সফলতা, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা ইটস বিকাম জিরো ডিউ টু হিজ ফেলিউর টু রিফর্ম বাংলাদেশ। উনি পারে নাই, এখন উনি বলবে বাংলাদেশের চোর শাসক। আরে বাট তুই চোর শাসক ওই দেশে আপনি জন্মাইছেন, ডক্টর ইউনূস স্যার, আপনি ওই দেশে জন্মাইছেন, ওই দেশের রাজনীতিবিদরা বেশ্যা, এটা কি আপনার অজানা? ওই দেশের আমিরা যে চোর, এটা কি আপনার অজানা? ওই দেশের জেনারেলরা যে খুঁটির পোলা, এটা কি আপনার অজানা? সবকিছু জানার পরে দেশে গিয়ে আপনি হিউম্যানিস্ট হইছেন। হিউম্যানিস্ট হয়ে লাভ কি স্যার? আপনারা হিউম্যানিস্ট হইতে কে বলছো এখানে? আপনি হিউম্যানিস্ট হইতে গেছেন, আপনি হিউম্যানিস্ট হইয়া 20 কোটি মানুষের জীবনে এইভাবে গুমাইখা দিলেন। আপনি নির্বাচন খেলতে গেছেন, আপনার চোখের সামনে নির্বাচন কমিশন বিকাম ছোট জগন্নাথ, এই কিরপোলারা ওইখানে বৈশা সেই নাগরিকদের নমিনেশন দেয়, ঋণ খেলাপিদের নমিনেশন দেয়, অপরাধীদেরকে নমিনেশন দেয়, খুনিদেরকে নমিনেশন দেয়, বৈধতা দেয়। স্যার আপনি এটা তাকায় তাকায় দেখেন, কিরপোলা ওয়াকার এগুলা তাকায় তাকায় দেখে। এখন এই কথা যদি আমি বলতে চাই যে খুব গালি দেয়, আপনাদেরকে কি আমি রবীন্দ্রসঙ্গীত গায়া বলবো? আপনারা এই দুর্নীতিগুলো করছেন এবং আমার দেশের মানুষের কপালে গুমা খেয়ে দিতেছেন, আমি তো এইভাবে বলবো আপনাদেরকে? আমি ভাই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লোক না। আমি যদি আপনারা চুত্তরাদি হন, আমি আপনাদের কিরপোলা বলবো, মুখের মধ্যে আমি পেশাব করে দেবো। সমস্যা একটা জায়গায়, দুর্নীতি কোথায় গেছে, আপনি কোথায় গিয়ে ঠেকাবেন আপনি আমাকে বলেন। নিয়ে আজকের কথা বলছি, আমার ভাই ওসমান হাদি, আমার ভাই শরীফ ওসমান হাদি বলছে আমার লাইফ ওয়ার্ক করে দিছি এই দেশের জন্য। শোনেন আমার ভাই হাদি কি বলে। হারামজাদারা মনে রাখ, জীবন রে আল্লাহর কাছে ওয়াকফ কইরা দিছি। জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। এই আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা। আমার ভাই কবরে গুলি কেন বাইরে? কষ্টের কথা কি জানেন? ইটস অলরেডি বিন ডিসাইডেড, হাদি হত্যার বিচার হবে না। ইটস অলরেডি বিন ডিসাইডেড। আমাদের শ্রদ্ধেয় ইউনূস স্যার গিভ আপ করছে, তাদের বিচার হবে না, কারণ জেনারেল ওয়াকার এই বিচারটা হইতে দিবেন। এখন বলবেন আমি কি করে জানি যে বিচারটা হবে না? আপনারা কি জানেন হাদির ভাইকে লন্ডনে হাই কমিশনার বানানো হয়েছে? আপনারা কি এটা জানেন? ওসমান হাদির ভাই ওমর সাদিকে যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাই কমিশনার নিয়োগ। এর অর্থ কি বুঝতেছেন? ইটস অলরেডি বিন কম্প্রোমাইজড। শেষ। আমার ভাই হাদির হত্যা মামলা শেষ, জাস্টিস ফর হাদি শেষ। একটা কথা আপনাদেরকে আমি বলি, কমরেড সিরাজ শিকদার, তাকে খুন করা হলো। অত্যন্ত বিপ্লবী একজন মানুষ কমরেড সিরাজ শিকদার, দেশের জন্য বুকের তাজা রক্ত তিনি ঢেলে দিয়েছেন। মুজিব শেখ এবং শেখ কামাল যখন মুজিব শেখের সামনে মুখের ভিতরে পিস্তল দিয়ে গুলি করলো এবং মুজিব শেখ
পার্লামেন্টে গিয়ে বলল, কোথায় সে সিরাজ শিকদার? আপনি কি জানেন এই মুজিব শেখ এবং কামাল এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে কে কম্প্রোমাইজ করেছে? সিরাজ শিকদারের আপন ভাই বোনরা, তারা কোটিপতি হয়েছে। সিরাজ শিকদারের ডেড বডি এবং কবরের উপরে তারা গিয়েছে, কারণ টাকা তাদের কাছে বড়। বিঙে মুসলমান ভাই বোনদের প্রতি ভালোবাসা থাকা উচিত, কিন্তু আমার কোনো আস্থা নাই। বাংলাদেশের কোন ভাই বোন, এরা ভাই বোন না, এরা রক্তের যোগ, রক্ত চষা। আমার ঘৃণা হয়, আমার ঘৃণা হয় ভাই বোন সত্য উচ্চারণ করতে। আমি শুধু একজন সিরাজ শিকদারকে দিয়ে দেখি নাই, আমি প্রবাসী এক ভাই কোভিড নিয়ে দেশে গেছে, সারা জীবন পরিবারকে পেলেছে ইটালির থেকে, ওই ভাইকে তার আপন ভাই বোনরা ঘরে ঢুকতে দেয় নাই। আমার এই বালের ভাই বোনের সম্পর্ক, আল্লাহ আমাকে মাফ করো, কোনো শ্রদ্ধাবোধ, কোনো ভালোবাসা আমার নাই রে ভাই। আজকের ওসমান হাদির ভাই যদি এই পজিশন অফার করে যে লন্ডনের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, হাদির ভাইয়ের কোনো যোগ্যতা নাই ওই পজিশনের জন্য, হাদির ভাইয়ের কোনো দূরদর্শিতা নাই একজন ডিপ্লোম্যাট হওয়ার। তাকে যদি ওই পজিশনটা দেওয়া হয়, সে একটা দেওয়া হয়েছে, হাদি হত্যার বিচার হবে না, পরিবার থেকে এই বিচার নিয়ে আর কোনো কথা বলা হবে না, যারা বলবে তাদেরকে থামানো হবে, হাদি হত্যার বিচার করা যাবে না। ওয়াকার কি ব্যবস্থা করেছে? ওয়াকার কি ব্যবস্থা করেছে? হাদিকে, হাদির ভাইকে সহকারী হাই কমিশনার নিয়োগ দিয়েছে। জাস্টিস ফর হাদি, আপনি দেখবেন এটা শুধু আমরাই গাইবো, আমরাই চিল্লাবো, আমরাই ব্যর্থ হব, আমরাই কান্নাকাটি করব, আমরাই আবার রাস্তায় মারা যাব। হাদির ভাই এবং হাদির পরিবারকে আমি আহ্বান করব এই পজিশন গ্রহণ না করার জন্য, গ্রহণ না করে রাস্তায় যেন তারা অবস্থান নেয়, যারা বিচার চায় তাদের পক্ষে। আমি ওমর হাদিকে চিনি না, আমি ওসমান হাদির কোন ভাই বোনকে চিনি না, আমি তাদেরকে বলবো কোন পজিশন আপনারা নিবেন না, কোন পজিশনের ধারে কাছে আপনারা পাড়া দিবেন না। আপনাদের উচিত রাস্তায় থাকা, আমার ভাই হাদির বিচার না হওয়া পর্যন্ত কোনো কিছু নাই। কি করেছে আপনারা কি জানেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগগুলো ভারতীয় কুত্তার বাচ্চা ওয়াকার এবং ভারতীয় কুত্তার বাচ্চা তৌহিদ হোসেন দুইজনে একত্র হয়ে নেয়। কি করেছে? যারা বাইরে কথা বলে তাদেরকে, যাদেরকে নিয়ে তাদের একটু চুলকানি আছে, তাদেরকে কি করে বাইরে এম্বাসিতে চাকরি দেয়, এম্বাসিতে চাকরি দিয়ে তাদের মুখটাকে বন্ধ করে দেয়, এবং ওই যারা কথাবার্তা বলে তাদেরকে তারাও বেশ্যাদের মতো, অর্থাৎ পয়সার ওই বাজিতে পয়সা লাগায়, ওই লাগানোতে যারা অফারটা দেয়, অফারের সাথে সাথে তারা এই অফারটা নিয়ে নেয়। এই ওয়াকার ওইটা করেছে। এই ওয়াকার বেগম জিয়ার
হত্যাকাণ্ডের সাথে, আমি বেগম জিয়ার মৃত্যুকে মৃত্যু বলি না, বেগম জিয়াকে জুডিশিয়াল কিলিং যেটা করা হয়েছে সেক্ষেত্রে ওয়াকার জড়িত। এখন আপনারা বলবেন হাসিনা জড়িত, ওয়াকার কেমনে জড়িত? আমি আপনাদেরকে প্রত্যেক দিন সরেয়া থেকে শেখাবো না। হাসিনার প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা দেশদ্রোহিতা, জুডিশিয়াল কিলিং, গুম খুনের সাথে ওয়াকার জড়িত। আয়নাঘর তৈরিতে ওয়াকার জড়িত। 46 এর ব্রিগেড কমান্ডাররা কন্ট্রোল করে এই আয়নাঘর, বিজিএফআই। এই খানকির ছেলে তখন ওখানে ছিল। তারা আগে বলতাম যে মেজর নূর অথবা ক্যাপ্টেন নূর, তার ডেড বডি পায় নাই। এখন আলোচনায় নতুন মোড় বিএনপি ও চরমোনাই সম্পর্ক, রাজনৈতিক বোঝাপড়া নাকি সুবিধাভিত্তিক পরকীয়া? এই বিতর্ক কেন এত তীব্র হয়ে উঠছে সেটাই এখন বিশ্লেষণের বিষয়। আমি এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। আজকের বাংলাদেশের নির্বাচনের জন্য সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে এবং নির্বাচন যথাসময়ে হবে, কারণ ওয়াকার এইভাবেই চায় এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গিভ আপ করছেন। মুশফিক ফজল আনসারীকে এই কথাটা বহুবার বলা হয়েছিল যে তুমি এই প্রশ্নটা করো, ইংরেজি ঠিক এখানে কইতে পারে নাই, তাকে দিয়ে এই কথাটা বলানো যায় নাই। বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে এই কথাটা তাকে বলানো যায় নাই। আমি কথা বললাম, আমি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চিন্তা করছে হাসিনাকে তাড়ানো আমার দরকার ছিল, কারণ আমার বিরুদ্ধে কেস টেস যেগুলো হয়েছে এগুলো তো আসলে কোনো কেস না, এগুলো ছিল ভুয়া কেস। তো হাসিনাকে আমার সরাইতে হবে, হাসিনারে সরানোর জন্য সে বিশাল একটা ভূমিকা পালন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা আমার কথা কান খুলে শুনে রাখেন, হি প্লেড এ বিগেস্ট রোল ইন হিস্ট্রি অফ বাংলাদেশ। অথচ উনি ফেল করছে। ভারতীয় ষড়যন্ত্র, ওয়াকারের ষড়যন্ত্র, আমলাদের ষড়যন্ত্র, বাংলাদেশের প্রত্যেকটা সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারা ওয়াকারের কাছে অ্যান্সার করে, তারা ওয়াকার নিয়ন্ত্রিত। বাংলাদেশের সামরিক এবং বেসামরিক প্রত্যেকটা কর্মকর্তা ওয়াকারের কাছে জবাবদিহিতা করে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি? ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে শারীরিকভাবে, মানসিকভাবে উনার শরীরে আর হয়তো কুলায় না প্রত্যেক দিনের ডে টু ডে অপারেশন চালানোর। আর উনি যেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সামনে এগোবে সেটাও উনি পারছেন না। উনি নির্ভর করেছেন পরকাষ্ঠা কি যেন আলী রিয়াজ এবং পরকাষ্ঠা খলিল, তাদের উপরে। তারাও আলী রিয়াজ বা খলিল, এরা হচ্ছে বাণিজ্যপন্থী। যোগ্যতা ভিত্তিক বিচারের কথা আমি প্রায় বলি, অভিজ্ঞতার কথাও আমি বলি। আপনার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু আপনি লোভী, আপনি দেশদ্রোহী, দেশের প্রতি আপনার সহমর্মিতা নাই, দেশপ্রেমকে আপনি ধারণ করেন না, দেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে আপনি ছিনিমিনি খেলতে আপনি মোটেও দ্বিধাবোধ করেন না। আমরা কি তাইলে কেঁদে ফেলবো? আমরা কি সবকিছু হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? আমি তা মনে করি না। আমাদের যুদ্ধ চলবে। আপনারা হয়তো আজকে অনেকে ডিমোরালাইজড হয়েছেন, হাদির ভাইকে এই পজিশন অফার করা হয়েছে। আমি অবাক হব না যদি হাদির ভাই এই অফারটা নিয়ে লন্ডনে চলে যায় এবং হাদির বিচার কার্য থেকে তারা পরিবার সহ দূরে সরে যায়, হাদির পরিবারকে ধনী বানাইয়া দেওয়া হয়। আমি অবাক হব না, কিন্তু আমি অবাক হব হাদির ভাই যদি ইমান বুকে নিয়ে সামনে দাঁড়িয়ে বলে আমি এই পজিশন চাই না, আমি আমার ভাইয়ের বিচার চাই। এটা যদি করে আমি অবাক হব, কারণ ভাইয়ের লাশের উপর দিয়ে কোনো মানুষ এই পজিশন নিতে পারে, কোন হিউম্যান বিং নিতে পারে আমার জানা নাই। সত্যি কথা বলি, ভাই বোনদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধাবোধই থাকবে না।
এমনি নাই, আরো থাকবে না। হাদির ভাই এই পজিশনটা নিয়ে সে যদি লন্ডনে যায়, আমি জানি না, আমি গত রাত্রের থেকে আমি ঘুমাতে পারি না একটা কথা চিন্তা করে। হাদির ভাই যদি এই পজিশন নেয়, এই মানুষগুলো রাস্তায় নেমেছে, যে মানুষগুলো পুরো অনুভূতি নিয়ে হাদির জন্য কান্নাকাটি করে, হাদির ভাইয়ের জন্য যারা রীতিমতো লোকজনের সাথে ফাইট করে, তাদের সামনে দিয়ে হাদির ভাই যদি এই পজিশনটা নিয়ে লন্ডনে যায়, কথা একজন মানুষের একটু রাগ দেখায় হাদির জন্য। একটা লোক হাদিকে খারাপ বলছে, হাদির সম্পর্কে বাজে কথা বলছে, ঠিক আছে, হাদির সম্পর্কে বাজে কথা বলছে, এই লোক গালি দিয়ে ফাটায় ফেলাইছে যেই লোক হাদির সম্পর্কে বাজে কথা বলছে। এক সেকেন্ড আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাতে চাই। এরা হাদির জন্য পারে তো জীবন দিয়ে ফলায়, হাদির জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। এর প্রাইস হলো হাদির ভাইকে অ্যাম্বাসেডর বানাইয়া হাদির ভাইরে পাঠায় দিবে। শুনেন এই লোকটার কথাটা, গালিটা আমি আপনাদের সামনে তুলে ধরি। হাদির মতো একটা বাজে ছেলেকে, আপনার যার ল্যাঙ্গুয়েজের ভিতরে সব সময় শেখার কিছু না, ওরা মনে করছে হাদি যদি বাজে ছেলেও, তুই তো একটা ফুন্ডা যাওরা, তোর বাপ কেডা তুই কইবার ভাইবে, তোর মা কইতে পারবো তোর বাপ কেডা। চুত মারানির ফুট, চাল চোর, গম চোর, আয়না চোর, বস্তা চোর, তেল চোর, রসুন চোরের বাচ্চা, তোর ফাইলে জুতা দিয়ে 10টা বাড়ি দিলাম কাঁচা ভাড়ার মধ্যে, চুত মারানির ফুট। এই লোকটা আপনারা বলবেন অভদ্র, লোকটা গালি দিচ্ছে, আপনারা গালি শোনেন আর আমি ভালোবাসা দেখি, আপনারা গালি শুনেন আমি দেশপ্রেম দেখি, আপনারা ওখানে গালি শোনেন আমি বিপ্লব দেখি। ওই লোক যেই মুহূর্তে জানবে হাদির ভাই হাই কমিশনার হইয়া লন্ডনে গেছে, হাদির বিচার রায় কইরা দিছে, এই লোক ঘুমাতে পারবে না। এই লোক নামাজে দাঁড়ালে চোখ ছেটে পানি বেরোবে। আমরা হেরে যাই সবাই, পাশার গেম, ওয়াকার ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র, আমরা হেরে যাই। দর্শক শ্রোতা, আমি জানি না আমার কি বলা উচিত। ওকে, এবার অন্য একটা কথা নিয়ে, সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি। ডক্টর আসিফ নজরুল উনি নাগরিক শোক সভায় খালেদা জিয়ার সম্পর্কে একটা কথা বলছে। উনি বলছে বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউ ছিল না। বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউ ছিল না। কথাটা কি সত্যি? দর্শক শ্রোতা, আসিফ নজরুল নিজে কিন্তু খালেদা জিয়ার পক্ষে বহুবার কথা বলেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও কথা বলেছে। এটা কিন্তু সত্যি কথা, অস্বীকার করার কোনো রাস্তা নাই। এই মুহূর্তে উনি বেইমানি করছে, এই মুহূর্তে উনি সরাসরি বেইমানি করছে, ভণ্ডামি করছে। কিন্তু ওই সময় খালেদা জিয়া যখন হাজতে, তাকে নিয়ে উনি বহুবার কথা বলেছে, অস্বীকার করার নাই। কিন্তু কথা কারা বলে না, উনি হয়তো তাদেরকে উপলক্ষ করে বলেছে যারা কথা বলার ছিল, তারা বলে নাই। যেমন মির্জা ফাক বলে নাই, আব্দুল আউয়াল মিন্টু বলে নাই, আমির খসরু মাহমুদ চৌধুরী বলে নাই, সালাউদ্দিন বলে নাই, সামাওবাই বলে নাই, এরা বলে নাই। মোহাম্মদ সালাম বলে নাই, আমানুল্লাহ আমান বলে নাই, গয়েশ্বর রায় বলে নাই।
কারণ এরা সবাই বেঈমানের গোষ্ঠী, তারা বলে নাই। কিন্তু এই কথাটা কেউ যে বলে নাই এটা সত্যি না। কেন সত্যি না? আমি এই কথাটাকে পার্সোনালি নিয়েছি, যেটা সত্যি না। আসিফ নজরুল দেশে বসে যেমন কথা বলেছে, আমেরিকার মাটিতে বসে আমি আমার মতো করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমি কথা বলেছি। Three-time Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia, there's a media report that she was being poisoned and ill-treated while she was in government custody. Now, they are not allowing her to go abroad to have adequate treatment, and she is dying. UN already made a request for her treatment in abroad. Does America has any plan to make the same request? Let me take that question back. প্রশ্নটা করি, ওই মাদারবোর্ড আমার 3 চেয়ার পরে বসা ছিল ওখানে, ম্যাথিউ মিলার আমার প্রশ্নটার জবাব না দিয়ে বলছে আই উইল অ্যানসার ইউ ব্যাক। আমি যখন এটা করেছি, আরাফাত এবং হাসিনা গণভবনে হাসাহাসি করছে, আর মানব জমিনের সম্পাদক ফকির রহমান চৌধুরী এই কোলায় ওইনে বসে কইছে জনৈক বাংলাদেশি, অথচ এই খানকির পোলা কিন্তু 3 দিন আগে আমার লগে কথা কইছে। কারণ তাহলে জনৈক বাংলাদেশি কেন কইছে জানেন? কারণ এই মতিউর রহমান চৌধুরী খানকির পোলা মুশরিক ফজল আনসারী আর হাসিনার লগে গোপনে গোপনে পিরিত বানাইতো, ইন্ডিয়ান এম্বাসিতে যাইয়া পয়সা নিত এই মতিউর রহমান চৌধুরী। আরে আপনারা এখন সুশীল বলেন, চেতনা বাস না চ্যাট বাস কথা বলে। এখন আসিফ নজরুল বলছে কেউ কথা বলে নাই। উনি যদি বলে আসিফ নজরুল যে তাদের বলার কথা তারা বলে নাই, তাহলে উনি সত্য কথা বলেছে। কিন্তু কেউ বলে নাই, বলার ছিল না, এটা ঠিক না। যে যেখানে পেরেছে, আমি শুধু স্টেট ডিপার্টমেন্টে না, আমি পেন্টাগনে বলেছি, জাতিসংঘে বলেছি, সিনেটে বলেছি, কংগ্রেসে বলেছি, ওনার ব্যাপারে সব জায়গায় আমি বলেছি। অন্য কে কি বলে নাই সেটা তো সবাই জানে, কারণ ওনার বলে উনি একটা কথা আছে, দ্যাট পারসন ইন্ডিভিজুয়াল ইজ স্লিপিং উইথ হিজ এনিমি। বেগম জিয়া তো উনি বেডরুমে, ওনার বেডরুমে ছিল বেঈমান কতগুলো, ওনার বেডরুমে ঢুকায় রাখছিল খায়রুল কবির খোকনের বউ, মির্জা ফাঁকের আত্মীয় স্বজন এবং আব্বাসের বউ এবং শিমুল বিশ্বাস। এরা ওইখানে বৈশা বৈশা বেগম জিয়া যা করত তার প্রতিটা ইনফরমেশন হাসিনা এবং গণভবনকে দিত। এটা নিয়ে এত আমি আর বাড়াতে চাচ্ছি না। এরপরে অন্য আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। জায়জার দিনের সম্পাদক শফিক রেহমান, শফিক রেহমান ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিছে গতকালকের ওই নাগরিকদের, বেগম জিয়ার নাগরিক শোক সভায় বসে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিছে। আমি এই বুড়া হাবড়ার কথা বলি। এই বুড়া হাবড়া, আমি আমার অফিস থেকে একদিন বেরোলাম, আমি দেখলাম যে বুড়া হাবড়া হাইটা যাইতেছে একা। না একা ছিল না, এখানকার ওই বিএনপি সিঙ্গারা খাওয়া পার্টির 2-4টা বাল চলছিল। একটার নাম বোধহয় ছিল মিজানুর রহমান মিল্টন, আর একটা ছিল সিজার না যেন কি, আর আর কে কে ছিল আমার মনে নাই। আমি এই বুড়া হাবড়া শফিক রেহমানকে দেখেই আমি বুঝছি যে এই বান্দর এখানে কতগুলো পা চাটা রিক্সাওয়ালা খানকির পোলা আছে, সাংবাদিকতা করে, সাংবাদিকতার নাম করে, কোন জায়গার বেসমেন্টে গিয়া সিঙ্গারা খায়। এই সৌর পুতহিনে যে চা সিঙ্গারা খাইবো, দেশে যায় কইব যে আমেরিকায় গিয়া বাল ছিড়াইছি। আমি কিন্তু শফিক রেহমানরে বলছিলাম, চোদনা বেটা, স্টেট ডিপার্টমেন্টে যাইয়া ওই মুখপাত্র না, সামনে কে আসবে তারা না, ভিতরে ঢুকে দেখ কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আপনি পান কিনা কারো কাছে, তেলতুলা মাইরা। এবং আমি বলছিলাম কোন কাজে যদি আমি সাহায্য করতে পারি আমারে জানায়। 2 নম্বর বলছিলাম দেশে যায়েন না, দেশে গেলে আপনি গোয়া মারা খাইবেন, হাসিনা আপনারে খাইয়ে দেব। এখন নিউ ইয়র্কে কয়েকজন মানুষ আছে, এরা নিজেদেরকে দিনের বেলা বিএনপি বলে এবং এরা আসলে বিএনপি জীবনেও করে নাই। কারণ একটা কথা আছে না, তারেক রহমান বিএনপি খুঁজে বাইর করে আওয়ামী লীগের মধ্যে, আর আওয়ামী লীগের
খুঁজে বাইর করে, যারা সরাসরি রয়ের দালাল তাদেরকে তারেক রহমান খুঁজে খুঁজে বাইর করে। তখন এই বিএনপির নাম বেচা গিয়াস আহমেদ নামের আরেকটা তল্পি বাহক আছে, 10 পাস এক খড়িবাজ কাকে বলে, গিয়াস আহমেদ, দোহার না 2500 না বিক্রমপুর কোন জায়গায় জানি বাড়ি, 10 পাস, এইখানে এসে কইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে এমবিএ করছে। আপনারা একটু খবর নিয়ে দেখেন, গিয়াস আহমেদ নামের এই ভণ্ড হারামজাদা, আমি জানি সে 10 পাস করছে, আর ওইখানে এসে লোকজনরে কইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে এমবিএ করছে। এখন কথাটা হইতেছে, এই গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভুইয়া, জিল্লুর রহমান, এরা একত্র হইয়া সিজার নামে একটা ছেলেরে বেড বানাইলো। পরবর্তী সময়ে সিজার যখন অ্যারেস্ট হইল, তখন এই গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান মিল্টন ভুইয়া এরা গিয়া এফবিআই কে ইনফরমেশন দিয়ে আসছে তারেক রহমান নাকি বাংলা ভাইয়ের নেতা, জঙ্গি গোষ্ঠীর নেতা, এবং এই বাংলা ভাই আর জঙ্গি গোষ্ঠীর সাথে শফিক রেহমান আর আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান জড়িত। এই কথাগুলো আপনাদেরকে আমি বানিয়ে বলছি না। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আপনারা অ্যাটর্নি জেনারেল ভার্সেস সিজার এই কেসটা দেখেন। এই কেসের জাজ ছিল জাজ ভিনসেন্ট প্রিসেটি। আমি ওই কেসের কাগজ আমার কাছে আছে। আমার কথাটাকে চ্যালেঞ্জ করে আপনারা কেউ যদি জানতে চান, আমি সরাসরি বলি, তারেক রহমান যে এবং বিএনপি আমেরিকার যে টিআর3 টেররিস্ট অর্গানাইজেশন, এর জন্য পুরোপুরি দায়ী গিয়াস আহমেদ, এর জন্য পুরোপুরি দায়ী মিজানুর রহমান মিল্টন ভুইয়া, এর জন্য পুরোপুরি দায়ী যুক্ত রাষ্ট্রে কয়েকজন বিএনপির আউটসোল। তারা এখন কি করে জানেন? তারেক রহমান তাদেরকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মেম্বার বানাইছে। একটা কথা আমি বলি, আপনি যদি আজরাইলের দাওয়াত দিয়া বেডরুমে ঢোকান, তো আজরাইল তো আপনার জান কবজ করবে না। বেগম জিয়া বিশ্বাস করছে কারে? শিমুল বিশ্বাসে, সে রয়ের দিনে রাইতে রয়ের লগে আড্ডা মারে। বেগম জিয়া বিশ্বাস করছে কারে? গোয়েশ্বর, গোয়েশ্বর কারে বিশ্বাস করছে? সাইরুল কবির খোকনের বউরে, আমানুল্লাহ আমান রে, আব্দুল আউয়াল মিন্টু রে। এরা কি সব রয়ের দালাল। তারা বিএনপি রে খাইছে, বেগম জিয়া রে খাইছে, এখন তারেক রহমান রে খাইব। তাইলে তো জিয়ার বংশ শেষ। তাহলে এখন আপনি বলবেন কেন তারেক রহমানের বউ? তারেক রহমানের শ্বশুর রিয়ার আরবির আলমে খান ছিল, লোক একত্রে নিছে, দলের কথা শিখান আমারে। সাবজেক্টে একটা কথা আছে, আমার ভাই হাদির ভাই ওমর যদি হাই কমিশনারের চাকরি নেয় ভাইয়ের ডেড বডির উপর দিয়ে, তাহলে তারেক রহমান দেশদ্রোহিতা করে এগুলো করবে না কেন? আমি আপনাদেরকে নিরাশ করতেছি না, দিস ইজ ফ্যাক্ট। আপনারা বিচার করে দেখেন, what world are we living in? তারেক রহমানের পছন্দ জানেন কেমন পছন্দ? হাসিনা মোমেনরে বানাইছিল পররাষ্ট্রমন্ত্রী, তার কথাবার্তার নমুনা শুনেন না আপনারা? ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর কথাটা মনে আছে? আর তারেক রহমান এখন একজন নতুন মোমেন্ট পাইছে, আপনারা শুনলে আসবেন, নতুন মোমেন্ট। হাসিনা তারেক রহমান একজন নতুন মোমেন্ট পাইছে। এক সেকেন্ড আপনাদেরকে দেখায় নতুন মোমেন্টটাকে। এখন প্রশ্ন আর ব্যক্তি বা দল কেন্দ্রিক নয়, প্রশ্নটা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। এই সমীকরণ চলতে থাকলে রাজনৈতিক স্বাধীনতা কোন পথে যাবে? হাসে সিনার পররাষ্ট্রমন্ত্রী, আর তারেক রহমান এখন কি বানাইছে, ওটারে কি বলে, একজন নতুন মোমেন্ট খুঁজা পাইছে তারেক রহমান। এই নতুন যে মোমেন্ট খুঁজা পাইছে, লেখাপড়ায় ভণ্ড,
নিজেরে ক্যামব্রিজের এডুকেটেড বানায়, অথচ ক্যামব্রিজে তার কোনো রেকর্ড নেই। অর্থাৎ আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে অমুক করছি, কিন্তু ওখানে কোনো রেকর্ড নেই। তারেক রহমান তারেক নতুন মোমেন্ট, অর্থাৎ তারে নাকি পররাষ্ট্রমন্ত্রী বানাবে। এখন তারেক রহমান হয়তো বানাবেও, কারণ বলদ কি আর মানে আপনি কি এই সংসারে যদি বলদ না থাকে, বলদ কয়টা কিনা সংসারে ঢুকাইবেন? এখন তারেক রহমান একজন বলদ বাইর করছে, মোমেনের জায়গাটা যে নিবে। এখন এই মোমেন্ট হাসিনার ছিল মোমেন্ট, আর আমাদের তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। দেখেন এই নতুন মোমেন্টের কাজ কারবার হাসি কথাবার্তার স্ট্যান্ডার্ড কি সারা কোনো অসুবিধা নাই, বুঝছেন? তো তো এখানে মানে যারা ক্যালকুলেট করতেছে যে আমরা মেবি গো বিয়ন্ড 50, তাহলে এদের জন্য তার 100 আসন ছাড়া কোনো ব্যাপারই না। তো মোমেন্ট, নতুন মোমেন্ট। এখন এই নতুন মোমেন্টের আবার কথা শোনেন। মানে ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। শুনছেন তার যোগ্যতা কি জানেন? আমির খসরুর একটা ছবি দেখছেন না? কোন ছবি? আমির খসরুর যে ছবিটা আপনাদেরকে আমি প্রায় দেখাই, আমির খসরু যখন অমিত শাহের এইখানে ধুতির নিচে মাথা দিতে গেছে, আমির খসরু ওই হুমায়ুন কবিরের ছবিটা নাই, এইখানে পিছনে দাঁড়ানো ছিল এই হুমায়ুন কবির। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরীর মিনিমি হয়েছে এই হুমায়ুন। বেগম খালেদা জি এটা টের পাইছে। বেগম খালেদা জিয়া টের পাইয়া সে চাইছিল এই হুমায়ুন কবিরকে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। খালেদা জিয়া সর্বান্তকরণের চেষ্টা করছে এই চুমকির কোলারে তারেক রহমানের পাশের থেকে সরাইতে। তুই যে তারেক রহমানের শ্বশুরা ছিল তারেক রহমানের শাশুড়ি তারেক রহমানের বউয়ের বড় বোন বিন্দু তারা কি ওইখানে সরাইতে দিবে? সরাইতে দেয় নাই। এই হুমায়ুন কবির বলছে খালেদা জিয়ার কোনো ক্ষমতা নাই আমারে সরানোর, চ্যালেঞ্জ করে বলছে এই হুমায়ুন কবির। তো শিক্ষাগত যোগ্যতা কোন রকম টাইনা মাইনা গ্রাজুয়েশন করছে, শুয়োরের বাচ্চা বলছে সে নাকি ক্যামব্রিজে মাস্টার্স করছে, অথচ কোন রেকর্ড ক্যামব্রিজ অ্যাকনলেজ করছে আমার না, লন্ডনে এক ভদ্র মহিলা আছে ক্যামব্রিজে যোগাযোগ করছে, ওই ইমেইলের প্রত্যেকটা কপি আমার কাছে আছে। আর একটা কথা, আমি যখন এইগুলো নিয়ে প্রশ্ন করি না, কোনো ফাঙ্কির পন্থা আমার কাছে চ্যালেঞ্জ করে না, একটা কারণে, কারণ সত্যটা বেরিয়ে যাবে, একের পর এক আমি বলতে থাকবো। আপনারা দেখেন আমার হাতে কিন্তু কোনো কাগজ নাই, সরাসরি আপনাদেরকে বলছি সত্যগুলো। আমি কোনো ভিডিও বানাই না রে ভাই, লাইনে বইলা দেই আপনাদেরকে, দিস ইজ ফ্যাক্ট। তারেক রহমান নতুন মোমেন্ট বাইর করছে। এখন আপনাদেরকে বলি, শফিক রেহমান ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করছে। আমি কথাটা বলছিলাম না, আমি সেই হারাই ফেলছি। সে ওইখানে বসে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত করে। কেন করে এটা জানেন? শফিক রহমানের কিন্তু কুটকিতে ছাপ্পা মারা। কারণ কি? ফেডারেল কোর্টে শফিক রহমান মাহমুদুর রহমানের নাম ওই কেসে আসামি হিসাবে দেখানো ছিল। এখন শফিক রহমান বাংলাদেশে গেছে লন্ডন থেকে, বাংলাদেশে যাইয়া ভূমিদস্যু খানকির পোলা শাহ আলম এর কাছ থেকে পয়সা নিয়ে আবার যায় দিন শুরু করছে। এখন শফিক রহমান যদি কোরআন শরীফ মাথায় নিয়ে কয় আমি দেশপ্রেমিক, আমার এটা বোঝার আর কিছু বাকি আছে। শাহ আলমের কাছ থেকে পয়সা নিয়ে কোন লোক যদি কয় আমি ফেরেশতা, শাহ আলমের পয়সায় আমাদের নিউ ইয়র্কের হিরো আলম ইলিয়াস হোসেন চালাইছে না? ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট ছেড়ে দিয়ে তো শাহ আলমের উপকার হয়েছে।
ইলিয়াসকে পয়সা দেওয়া লাগতো, বাংলা এডিশনের পয়সা দেওয়া লাগতো প্রত্যেক মাসে 15-20 লাখ টাকা, 25 লাখ টাকা, আরো বেশি দেওয়া লাগতো। তো শাহ আলমের রিটায়ার দেওয়া লাগতেছে না। তো শফিক রেহমান ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দেয় বাংলাদেশে বৈশা খালেদা জিয়া নাগরিক শোক সভায়। আমি ভণ্ডামিরও একটা সীমা থাকে, এই ভণ্ডামির কোনো সীমা নাই। আপনি শফিক রহমানের সাথে দেখা হইলে আপনাদের কারো দর্শকবৃন্দ আরো এই শো দেখার পরে শফিক রহমানরে ফোন কইরা আবার রেফারেন্স দিয়া বললেন, আমি বলছি যে তুমি একটা বুড়া, তুমি এখন মুখ পেলে সেটা করে দাও, তোমার ভ্যালু জিরো। বললেন যে তুমি নিয়ে আমেরিকা যাই ডোনাল্ড ট্রাম্পের লগে, বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্পের লগে দেখা করতে পারো নাই, তুমি বালের বাল ছিড়ো, নামদির ঘরের বান্দি কোন জায়গায় যাইয়া ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দাও। কইেন যে মাদার বোর্ড, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে যে ক্রিমিনাল কেস হয়েছিল, ওই ক্রিমিনাল কেসে তুমি তো আসামি আছিলা। আমি শফিক রহমান, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, আপনি ভালো লেখেন, আপনি ভালো সাংবাদিক। আপনি যদি এই বিষয় নিয়ে কখনো আমার সাথে কথা বলতে চান, আপনি কথা বলতে পারেন। আপনার আমার উপরে গোসা করার বদলে আপনি paysar.com ওখানে ঢুকে, paysar.gov ওখানে ঢুকে সাউদার্ন ডিস্ট্রিক্টে আপনার নাম খুঁজে বাইর করেন, আপনার নাম, মাহমুদুর রহমান সাহেবের নাম, এবং এই কেসটাকে রেফার করা হয়েছে বিএনপি কে। যখন আমেরিকা টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, তখন এই কেসটাকে সাইড করা হয়েছে। আপনারা বোদ্ধা আছেন না কতগুলা চেটের বাল আব্দুল্লাহ, বিএনপির যে সব খানকির পোলারা, নামদির ঘরের বান্দিরা এসে মাঝে মাঝে আমারে গালি দিতে চান। যোগ্যতা আছে থাকলে দেখেন, বিএনপি কে যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করা হয়েছে, ওই কেসে, এই সাবজেক্টটায় ওই কেসটাকে সাইড করা হয়েছে। যারা লয়ার তাদের এটা বোঝা উচিত। এবার অন্য একটা বিষয়ে কথা বলে আজকের আলোচনাটা আমি শেষ করতে চাই। সে বিষয়টা হলো জামাতে ইসলামী 11 দল করতে গিয়েছে। 11 দল করতে গিয়ে ইসলামী আন্দোলন, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন হয়েছে চরমোনাই নামে ভণ্ড পীর, তাদের আখড়া। এই ভণ্ড পীরের আখড়ায় এরা জামাতের সাথে যখন আলাপ আলোচনায় প্রথম যায়, আমি এই আলোচনাটা পছন্দ করি না। পছন্দ না করার পিছনে একমাত্র কারণ ছিল, এরা আসলে বিশ্বস্ত না, এরা রিলায়েবল না, এরা সত্য বিশ্বাস করে না। এরা হচ্ছে মিথ্যায় ভরপুর, ভণ্ডামিতে ভরপুর, চুরিতে ভরপুর, জাস্ট খানকির পোলা। এই চরমোনাইট চ্যাট, এরা বেঈমান। এরা শুধু একটা জিনিস বোঝে, টাকা পয়সা এবং ক্ষমতা। এবং লেখাপড়া না জানা কতগুলো মানুষ এই খানকির পোলাগো দরবারে যায়, যাইয়া তাগো পয়সা দেয়, এবং তারা মনে করে এরা শেষ বিচারের দিন এদেরকে নাকি জান্নাতে নিয়ে যাইব। এই কুত্তার বাচ্চাদের, এই ফাইজুল করিম। তো জামাত ইসলামী চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্র করার জন্য। যখন চেষ্টা করছে, তখন তারা আলোচনা করে চিন্তা করেছে, দেখি ইসলামী আন্দোলনের ডাকি। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। এরশাদের সময় 1800 তারা একটা পার্টি করলো, জাকের পার্টি। পুরা বাংলাদেশে তারা পার্টির নমিনেশন দিল। আপনাদের মনে আছে জাকের পার্টি কতগুলো নির্বাচন করে কয়টা আসন পাইছে? জাকের পার্টি এরশাদ শাসনামলে এত বেশি শক্তিশালী ছিল যে জাকের পার্টির পীর সাহেবের, 1800 পীর সাহেবের মাইয়া রাত দেখাইয়া এয়ারপোর্টে নামে, রাত দেখাইয়া, পাশা দেখাইয়া হাতে পীরের বংশ। নির্বাচনে আসন পাইছে কয়টা জানেন? 1। আর এখন এই নতুন 1800 গজাইছে এই ভণ্ড চরমোনাই। এই ভণ্ড চরমোনাই হাসিনা, এই যখন ওইখানে কিছু রাজনৈতিক দল করছে ইসলামী আন্দোলন, হাসিনারে বুদ্ধি দিছে জাহাঙ্গীর কবির নানক,
কইছে যে এই মাদারবোর্ড আপনি যদি ডাইকে একটু মাথায় হাত বুলাই দেন, পারে দিয়ে আপনি যা কিছু কইতে পারবেন, যা কিছু আলাপ আলোচনা করাইতে পারবেন। হাসিনা গণভবনে ডাকছে কারে? এই সোরমোনাইট দুই বাইরে কোথায় ডাকছে? গণভবনে। ডাইকা হাসিনা প্রথম একটা কাজ করছে, ওই যে তার বইয়ের বাবার নামে 100-র উপরে বই লেখাইছে যে সে আউয়াল দরবেশের বংশধর, ওই ফয়জুল করিমের হাতে দিয়া কইছে আপনি এইটারে মার্কেটিং করবেন, আমার বাপ আউয়াল দরবেশের বংশধর। এই সর্বনাই ফয়জুল করিম যেইখানে মাহফিল করতে যায় ওইখানে যাই এই কয় মুজিব শেখ ছিল আউয়াল দরবেশের বংশধর, নাম কয় স্লোগান দিয়া। হাসিনা তারে কইছে আপনারে আমি বরিশালের মেয়র বানাবো, আপনারে আমি মন্ত্রী বানাবো। ফয়জুল করিম তো বগল বাজাইয়া নাই, আরে বাবারে বাবা, আমি বরিশালের মেয়র হমো। হ্যাঁ, আমি বরিশালের মেয়র হমো, আমি মন্ত্রী হমো। সে রীতিমতো হাকডাক দেওয়া শুরু করলো। তারপরে নির্বাচন করতে গেছে। নির্বাচন করতে যাওয়ার পরে আওয়ামী লীগের মুনাফেকি যে চরমোনার চাইতেও বড় মুনাফেক, ফয়জুল করিম এটা বুঝে নাই। ফয়জুল করিম মনে করছে হ্যাঁ মুনাফেক, কিন্তু হাসিনা আর আওয়ামী লীগ হয়েছে মুনাফেকের দাদা যান, এই ফয়জুল করিম বুঝে নাই। ফয়জুল করিম নির্বাচন করতে গেছে, যখন নির্বাচন করতে গেছে সিঙ্গেল মুনাফেক হয়েছে ফয়জুল করিম আর চরমোনাই, আর ডাবল মুনাফেক ট্রিপল মুনাফেক হয়েছে হাসিনা আর আওয়ামী লীগ। এই ডাবল ট্রিপল মুনাফেকরা চরমোনাই পীরের থুতমা খান ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে চরমোনাইর পীর আর কোনো কথা খুঁজা পায় না, ভাঙ্গা নাক লইয়া খালি আল্লাহর দিকে তাকায় তাকায় অভিশাপ দিছে। কোন পীর এই ধরনের অভিশাপ দিতে পারে আমার জানা নাই, তাকায় দেখেন। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়, এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। অবশেষে দাঁড়িয়ে যায় একটি মৌলিক প্রশ্ন, ওয়াকারের এই প্রভাব আর রাজনৈতিক প্রক্রিয়া এই সাংস্কৃতিক দেশ কি এর বাইরে বোঝাপড়া পারবে? সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত গণহত্যার। যখন ডাবল মুনাফেকের সাথে কথা কাম করতে গেছে আওয়ামী লীগ এবং হাসিনা, পরে তুতমা ফাটাইছে। এইবার জামাতের লগে সে প্যাক করতে যায় কয় আমার 150টা সিট দিতে হইব। এই যে জাকের পার্টি 2, কেন জাকের পার্টি 2? আপনি কি জানেন ওই জাকের পার্টির সময় নমিনেশন যখন দিছে তারা এত জনপ্রিয়, পুরা বাংলাদেশে 18 সিট জয় জয়কার, অথচ পুরা বাংলাদেশে ইলেকশন হয়েছে, ভোট পাইছে, আসন পাইছে 0। এখন এই ইসলামী আন্দোলন নিয়ে যখন তারা কথা জামাতের সাথে সিট ভাগাভাগি করতে গেছে, বলছে আমাদের 150 সিট দিবা। আমি আপনাদেরকে বলি যা এই ইসলামী আন্দোলন পুরা বাংলাদেশে 5টা আসন পাবে না, 3টা আসন পাবে না। একটা যদি পায় কোন রকমে লাগাইয়া তাইলে পাইতেও পারে। আর আদৌ অবাক হয়েন না এরা যদি একটা আসনও না পায়। আমি নির্বাচনের পরে আমি এই চরমোনাইরে নিয়ে আমি বলবো তখন যে আপনারা তো 18 সিট থেকেও খারাপ। এখন 88, আই সরি, এই চরমোনাই তাহলে এইটা হইলো কেন হইছে সেটা শুনেন। এই চরমোনাই যখন জামাত ইসলামের সাথে 11 দলীয় জোট করতে গেছে, তারেক রহমান এবং তার দল চিন্তা করছে খাইছে তো এই চরমোনাইও যদি এখন জামাতের সাথে যায় তাহলে তো আমাদের সরকার গঠন করা সম্ভব হবে না, তাইলে এখানে আমি একটু মূলা ঝুলাই। হাসিনা ওই যে গণভবনে ডাইকা মাথায় হাত বুলাই দিছে। দর্শক শ্রোতা, ওখানে আমি দেখলাম
চরমোনাইর সাথে দেখা করতে গেছে মির্জা ফাক, মোহাম্মদ সালাম, আমি জানি না আমি ভিডিওটা পাইছি কিনা। ওখানে তারা বসছে, ওখানে গিয়া সালাম, মির্জা ফাক আর এই ফজল করিম এরা ওখানে বসে কথা কইতে গেছে, এবং এখানে কথা কইতে যাইয়া তারা আলাপ আলোচনা করছে, আতরের প্রশংসা করে। আতর, তাদের কাছে আতর ছিল সাবজেক্ট, আসল ইস্যুটা ছিল আতর কেন দিছে, একটা কারণে। তারা যদি এর নাম কি ফজল করিম রে জামাতের কাছ থেকে সরায় নিতে পারে, তাইলে জামাতের আসন তারা মনে করলো বেশ কিছু মানে চরমোনাইরও তো ভোট আছে, গ্রামে গঞ্জে কতগুলো অশিক্ষিত লোকজন আছে যারা তাদের ওখানে গিয়ে চাটে, তাদের ভোটগুলা সরাই দিল জামাতের কাছ থেকে। এটা বিএনপির টার্গেট, ওই টার্গেটে তারা জামাতকে সরাই দিছে। এখন আমি জামাতকে কৃতিত্ব দেব না, তাদের ব্যর্থতার কথা বলবো, আমি দুইটার একটাও বলবো না। জামাত এখনো আশা করে যে ফজল করিম হয়তো এটা বুঝা ব্যাক করে আসবে। এখন জামাত ইসলামের অ্যাপ্রোচটা চরমোনাইর কাছে এইটা হওয়া উচিত, সত্য কথাগুলো আমি যেভাবে বলি মুখের দিকে তাকাইয়া, যে পিসাব গণভবনে তো ঢুকছিলেন, গণভবনে ঢুইকা আপনার মুখ থেকে হাসিনা তার বাপের আউলিয়াগিরি শিখাই দিছে, মৌয়াল দরবেশের বংশধর। এখন তারেক জিয়ারে কোনটা বানাইবেন? আলটিমেটলি চরমোনাইর এই লোকজনরা একটা জিনিস বুঝতে ফেল করছে, সেটা কি জানেন? এই বিএনপি যাদেরকে শরিক দল হিসাবে নমিনি করছে না, যেখানে যেখানে নমিনি করছে প্রত্যেকটা জায়গায় ওই নমিনির চেয়ে বিএনপির যে বিদ্রোহী ক্যান্ডিডেট যাদেরকে দিচ্ছে তারা বেশি শক্তিশালী। আপনি আমার কাছ থেকে লিখিত নেন, বিএনপি রুমিন ফারহানার সিটে এক মোল্লারে নমিনি করছে, উপর থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করছে। আপনি মোটেও অবাক হব না, বিএনপি রুমিন ফারহানারে বলছে তুমি ইলেকশন করতে থাকো, তোমারে আমি পয়সা দিব, তলে তলে সাপোর্ট করবো। আবার ওই গণ অধিকার পরিষদের রাশেদ এবং নূর নমিনি করছে, কিন্তু তারা ওখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী যে তাদেরকে থামাইতে পারে নাই, কারণ বিএনপি তাদেরকে তলে তলে বলছে তোমরা যদি নির্বাচন করে উঠে আসো, এসে আমাদের বিএনপিতে যোগ দাও। তাইলে ধরা খাবে কারা? ওই যে শরিক হইতে গেছে না যারা, ধরাটা তারা খাবে। এখন বিএনপি রুমিন ফারহানারে যেখানে নমিনেশন দিয়েছে, দেয় নাই, ওখানে তো এক মোল্লারে দিছে, মোল্লা একটা ধরা খাবে, কারণ মোল্লা ওখানে এমপি হবে না, ওখানে এমপি হবে রুমিন ফারহানা। রুমিন ফারহানা এমপি যখন হবে সে আবার বিএনপির রাজনীতিতে জয়েন করবে। এটা বিএনপির একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। নূর গেছে ওইখানে ইলেকশন করতে, আমি দেখি ওখানে নূর না হওয়ার সম্ভাবনা। কেন? ওখানে মামুন এভাবে দলবল নিয়ে ইলেকশন করতেছে, আমার কেন যেন মনে হয় নূর হেরে যাবে। নূর যদি হয় আমি দোয়া করি, নূরের জন্য দোয়া করি, রাশেদের জন্য দোয়া করি, রুমিন ফারহানার জন্য দোয়া করি, তারা যেন হয়। কিন্তু আমি একটা কথা কই, না রুমিন ফারহানা না, ওইখানে যে মোল্লা যারা নমিনি করছে তারে। কিন্তু বিএনপির শরিক হিসাবে যারা নির্বাচন করতে গিয়েছে, যেই কয়টা সিট তাদেরকে দিয়েছে, আমি লিখিত দিই আপনাদেরকে, অধিকাংশ সিটে বিদ্রোহী প্রার্থী জিতবে এবং বিদ্রোহী প্রার্থীরা জিতে আবার বিএনপিতে আসবে, এবং এটা হবে বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমি বিএনপির গালি দেব না, কারণ এটা বিএনপির রাজনৈতিক স্ট্র্যাটেজি। এখন এই মোল্লারা নূর এবং রাশেদ এরা যদি ওই মুহূর্তে পাসার খায়, সেক্ষেত্রে আমার তো কিছু করার নাই। বিএনপি বলবে আমরা নমিনেশন দিয়েছি। এখন
রুমিন ফারাডের আসনে যেই বিএনপি মনোনয়ন দিছে মোল্লারে, এই মোল্লার পক্ষে তারেক রহমান যাবে ক্যানভাস করতে? মির্জা ফখরুল যাবে ক্যানভাস করতে? লিখিত নেন, যাবে না। নুরুল হক নূরের ইলেকশন ক্যাম্পেইনে তারেক রহমান যাবে? মির্জা ফাক যাবে? যাবে না। রাশেদের নির্বাচনী প্রচারণায় মির্জা ফাক যাবে? যাবে না। আর যদি না যায়, তারেক রহমানও যাবে না, মির্জা ফাকও যাবে না। তাইলে ওখানে বিদ্রোহী প্রার্থীরা জিতবে এবং বিদ্রোহী প্রার্থীরা জিতে এবার বিএনপিতে জয়েন করবে, বিএনপি তাদেরকে ওয়েলকাম করবে। Is that political strategy? What can you do? There is nothing you can do. কর্ম নাই, এইখানেই একটা বাড়ি খাবে। কারণ কর্ম নাই রে, বিএনপি লোভ দেখাইছে, মির্জা ফাক লোভ দেখাইছে, মোহাম্মদ সাল্লাম লোভ দেখাইছে, আইও আইও পিসাব, আপনি আমার কাছ থেকে লিখিত নেন। এই চর্মনায়ের পীর আবার নাকের মধ্যে দুইটা লাথি খাইব, এই অভিশাপটা দিবে। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায়। এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। এই বাস্তবতা কি ইচ্ছাকৃতভাবে লড়াই করা হচ্ছে, নাকি এটি আরো গভীর কোনো রাজনৈতিক কৌশলে অংশগ্রহণ করছে, যাকে অনেকেই নিয়মনীয় ক্যান্সারের সঙ্গে তুলনা করে? বলি, আমি লিখিত ভাবে কোনো বক্তব্য নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই না, কারণ এটা হবে ভণ্ডামি। এই জন্য ভণ্ডামি হবে, বানোয়াট কথা। এই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে সবাই ভিডিও বানায়, আমার মতো লাইভে কথা বলে না। ভিডিও বানায় মানে এডিট করে, মিথ্যা ঢুকায়, ভণ্ডামি ঢুকায়, এই করে সেই করে। আর আমার সামনে আপনারা যা দেখেন এটাই বাস্তব, সব সামনে। এটা নিয়ে আপনাদের সাথে ভণ্ডামি করার কিছু নাই। এই কথাটা বলার উদ্দেশ্য একটা, আপনাদের সবাইকে ইনভাইট করা, ভাই সত্য বলুন, সত্যকে গ্রহণ করুন, মিথ্যাকে বর্জন করুন, সুবিচারকে ধারণ করুন, সুবিচারকে প্রমোট করুন এবং অবিচারকে প্রত্যাখ্যান করুন, ভণ্ডামিকে প্রত্যাখ্যান করুন, চাতুরতা চালাকি থেকে দূরে থাকুন, সহজ সরল ভাবে জীবনযাপন করে। একটা কথা বলেছি, ভাই বোনদের ব্যাপারে আমার আর কোনো আন্তরিকতা নাই। কেন জানেন? চরিত্রের জন্য, আদর্শের জন্য, নীতির জন্য। আপনাদের নীতি নাই, আপনাদের কোনো আদর্শ নাই, আপনাদের কোনো মমত্ববোধ নাই, সম্পর্কের প্রতি আপনাদের কোনো সম্মান নাই, তাহলে ভাই বোন এ ধরনের সম্পর্ক থাকা না থাকা দুই সমান। কেন? আমি উদাহরণ হিসাবে সিরাজ শিকদারের উদাহরণ দিলাম। এ ধরনের সিরাজ শিকদারের উদাহরণ পুরো বাংলাদেশে আছে। আজ আমি যখন জানলাম গতকালকের শরীফ ওসমান হাদির ভাইকে ওয়াকার জবের অফার দিছে হাই কমিশনারে, আমি তখনই বলেছি বিচার শেষ। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে কষ্টটাকে গ্রহণ করতে শিখুন, কারণ এটা একটা ধাক্কা। যদি আপনাদের বোধোদয় হয়, আমাদের মানুষদের বোধ সহজে উদয় হয় না, স্বার্থের কাছে আমরা বিক্রি হয়ে যাই। দর্শক শ্রোতা, আগামীকালকের অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বাংলাদেশ সময় রাত 10টায় কথা বলবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।